মা, তুমি কি দেখছো বাইরের অবস্থা? বৃষ্টির বেগ যে হারে বাড়ছে, তাতে মনে হচ্ছে আমাদের এই ছোট্ট হোটেলটা যে কোনো সময় জলে ভেসে যাবে। এই হোটেলটাই তো আমাদের শেষ সম্বল। এটা না থাকলে আমরা রাতে কোথায় গিয়ে মাথা গোঁজাবো মা? আমি তো সেই চিন্তাতেই অস্থির হয়ে আছি রে মা। আকাশটা এমনভাবে ভেঙে পড়ছে যে জল কমার কোনো লক্ষণই দেখছি না। ঘরদোর সব তো আগেই গেল। এখন এই দোকানটা না টেকলে সত্যিই আমাদের পথে বসতে হবে। বাবা গত সপ্তাহে অনেক কষ্ট করে খেতে ধানের চারাগুলো লাগিয়েছিল, আশা ছিল এবার ভালো ফসল হবে। কিন্তু আজ সকালে শুনলাম সব চারা নাকি জলের তলায় পচে গেছে। হোটেলের আয়ও বন্ধ, আবার ফসলেরও এই দশা। এখন আমাদের কপালে কি আছে মা? তোর বাবার মুখটার দিকে আর তাকানো যাচ্ছে না রে মা। কত স্বপ্ন নিয়ে সেই চারাগুলো বুনেছিল, আজ সব পচা কাদায় মিশে গেল। এখন যে কি হবে, কার কাছে সাহায্য চাইব, তা একমাত্র ওপরবালায় ভালো জানেন। মা, আমরা কি তাহলে আজ হোটেল খুলব না? হোটেল না খুললে তো দুই বেলা হাড়ি চড়বে না, খদ্দেররা আসলেও তো বসার জায়গা পাবে না। আমাদের কি এভাবেই হাত গুটিয়ে বসে থাকতে হবে? এই বৃষ্টির মধ্যে কার আর খেয়ে দেয়ে কাজ আছে যে আমাদের হোটেলে খেতে আসবে? চারিদিকের অবস্থা যা দেখছিস, মানুষ নিজেই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। হোটেল খোলা রাখলেও লাভের চেয়ে লোকসানি বেশি হবে বলে মনে হচ্ছে। কিন্তু মা, আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে তো চলবে না। অল্প করে হলেও কিছু রান্না করো, যারা আটকে আছে তারা অন্তত পেটের দায়ে আসবে। আমাদের তো টিকে থাকতে হবে, এভাবে ভয় পেলে কি সংসার চলবে? তুই ঠিকই বলেছিস মা, বসে থাকলে তো আর পেট মানবে না। বৃষ্টি না থামা পর্যন্ত আমাদের ধৈর্য ধরতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তুই একটু তোর বাবাকে ডেকে আনতো, দেখি উনি কি বলেন। আমি বাবাকে ডাকতে যাচ্ছি, কিন্তু আমার খুব ভয় করছে মা। নদীর জল যেভাবে বাড়ছে, তাতে মনে হচ্ছে একটু পরেই সব কিছু ধচনছ হয়ে যাবে। আল্লাহ কেন আমাদের সাথে এমন করছেন? আমি তো পুরো দিশেহারা হয়ে পড়েছি, কিছুই মাথায় খেলছে না। কত আশা নিয়ে খেতে ধানের চারাগুলো লাগিয়েছিলাম, অথচ সব কটা চারা জলের নিচে পচে শেষ হয়ে গেল। এখন হোটেলের অবস্থাও যা, এই দুর্যোগে দোকান খোলা তো দূরের কথা, জানমাল বাঁচানোই দায় হয়ে পড়েছে। তুমি এই বৃষ্টির মধ্যে আবার বাইরে কেন গেলে বলো তো? চারদিকের অবস্থা তো খুবই খারাপ, কখন কোন দুর্ঘটনা ঘটে যায় তার কোনো ঠিক নেই। মাঠের ফসল গেছে যাক, জানটা তো আগে বাঁচাবে। ঘরে হাত পা গুটিয়ে বসে থাকলে কি আর পেট মানবে? তাই ভাবলাম একবার দেখে আসি জল কতটা বাড়ল, কিন্তু গিয়ে দেখলাম সব শেষ হয়ে গেছে। এখন আমাদের আয়ের পথ বলতে কেবল এই হোটেলটাই ছিল, সেটাও যদি খুলতে না পারি তবে সন্তানদের মুখে কাল কি অন্ন তুলে দেব? তুমি তো ভিজে একাকার হয়ে গেছ, শরীরটা যদি খারাপ হয় তখন তো বিপদ আরও বাড়বে। মাঠের চারা পচেছে বলে মন খারাপ করো না, কপালে থাকলে আবার হবে। কিভাবে শান্ত হই বলো? এই হোটেলটাই ছিল আমাদের টিকে থাকার একমাত্র অবলম্বন। জল যেভাবে বাড়ছে, যে কোনো সময় হোটেলের মালামাল সব ভেসে যেতে পারে। একে তো ফসল নষ্ট হল, তার ওপর দোকানের এই দশা। আমরা কি শেষ পর্যন্ত ভিখারি হয়ে পথে বসে যাব? পথে কেন বসবে? সৃষ্টিকর্তা একজনকে দিয়ে অন্যজনকে বাঁচিয়ে রাখেন। আজ আমাদের দিন খারাপ যাচ্ছে বলে যে সারা জীবন এমন থাকবে তা তো নয়। বাইরে যে বজ্রপাত আর তুফান হচ্ছে, তাতে তোমার বাইরে যাওয়াটা আমার প্রাণ শুকিয়ে দিচ্ছে। শুধু আমি না, গ্রামের সবাই আজ বড় অসহায় হয়ে পড়েছে। ভাবছি এই জমা জল যদি না নামে, তবে আমাদের এই দোকানঘরের তক্তাগুলো পর্যন্ত টিকে থাকবে না। আমি জানি তুমি আমাদের জন্য কতটা কষ্ট করছ, কিন্তু এখন ভয় পেয়ে ভেঙে পড়ার সময় নয়। গ্রামবাসী সবাই তো এই বিপদে একসাথেই আছে। আমরা না হয় কাল চাল ডাল যা আছে তাই দিয়ে কিছু একটা ব্যবস্থা করব। তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ ঠিকই, কিন্তু ভেতরের হাহাকারটা তো আমি জানি। চারাগুলো যখন লাগিয়েছিলাম, ভেবেছিলাম এবার ধারের টাকাগুলো শোধ করতে পারব। এখন তো ধারের টাকা তো দূরের কথা, আগামীর দিনগুলো কিভাবে পার করব সেটাই বড় দুশ্চিন্তার বিষয়। বাবা, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে আমাদের আর চলবে না। আমাদের হোটেলের অবস্থা খারাপ, ক্ষেতের ফসলও শেষ। তাই আমি ঠিক করেছি কাল থেকে জমিদার মশায়ের বাড়িতে কাজে যাব। ওনারা লোক খুঁজছেন, সেখানে কাজ করলে অন্তত আমাদের দুবেলা খাওয়ার চিন্তাটা দূর হবে। না মা, ও কথা মুখেও আনিস না। আমার বেঁচে থাকতে তোকে মানুষের বাড়ি ঝিয়ের কাজ করতে হবে না। আমার কপালে এমন দিন আসবে যে নিজের মেয়েকে অন্যের বাড়িতে পাঠাতে হবে, তা আমি স্বপ্নেও ভাবিনি। বুক ফেটে যাচ্ছে মা, কিন্তু তোকে ওই কাজে আমি কিছুতেই পাঠাতে পারব না। তুমি কেন বুঝতে চাইছ না বাবা? জেদ করে তো পেট ভরবে না। এখন চারদিকে শুধু জল আর জল, মানুষই খেতে পারছে না। আমাদের হোটেলে কে আসবে বলো? আজ যদি আমি কাজে না যাই, তবে ছোট ভাইটা আর মাকে নিয়ে আমাদের না খেয়ে থাকতে হবে। সেই কষ্ট কি তুমি সইতে পারবে? তুই আমার ঘরের লক্ষ্মী মা, তোকে আমি রাজকন্যার মতো বড় করতে চেয়েছিলাম। ভাগ্যের দোষে আজ আমি নিঃস্ব,
কিন্তু তাই বলে তোর পড়াশোনা আর সম্মান বিসর্জন দিয়ে তোকে পরের বাড়ি পাঠাতে পারবো না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি অন্য কোনো উপায় বের করব। তুই শুধু ধৈর্য ধর। আমি তো কেবল তোমাকে সাহায্য করতে চাইছি বাবা, এতে সম্মানের কি আছে? বিপদে পড়লে মানুষ কত কি করে, আর আমি তো শুধু কাজ করে কিছু টাকা আনতে চাইছি। জমিদারের গিন্নি খুব ভালো মানুষ, তিনি আমাকে আদর করেন, সেখানে আমার কোনো কষ্ট হবে না বাবা। জমিদার গিন্নি ভালো হতে পারেন, কিন্তু পরের বাড়ির কাজ তো পরের কাজ মা। তুই আমার হোটেলের গদিতে বসে থাকতিস, তোকে আজ অন্যের হুকুম তামিল করতে হবে, এটা ভাবলেই আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। আমার দিন কি এতটাই খারাপ হলো যে মেয়ের রোজগারে আমাকে অন্ন গ্রহণ করতে হবে? বাবা, তুমি এভাবে ভেঙে পড়লে আমাদের সাহস দেবে যে? তুমিই তো শিখিয়েছ কোনো কাজই ছোট নয়, তবে এখন কেন দ্বিধা করছ? এই বন্যায় আমাদের সব ভেসে গেছে ঠিকই, কিন্তু আমরা যদি পরিশ্রম করি তবে আবার সব নতুন করে গড়ে তুলতে পারব। তোর কথাগুলো তীরার মতো আমার বুকে বিঁধছে মা। কিরে টুনি, তোর বাবার দেখা নেই কেন? অনেক দিন আগে সেই যে চারা কেনার নাম করে টাকা নিল, এখন তো ফেরত দেওয়ার নামগন্ধও নেই। সুদে আসলে টাকাটা যে কত বেড়েছে সে খেয়াল আছে তোদের? নাকি ভাবছিস জমিদার মশায়ের টাকা অমনি হজম করে ফেলবি? জমিদার মশাই, আপনি তো জানেন বাইরে কি ভয়ানক দুর্যোগ চলছে। চারিদিকে শুধু জল আর জল। আমাদের ছোট হোটেলটা বৃষ্টির তোড়ে আর নদীর জলে প্রায় ভেসে গেছে। ঘরদোর সব তছনছ হয়ে গেছে। এমন বিপদে পড়ে উপায় না দেখেই আমি আজ আপনাদের বাসায় কাজের জন্য এসেছি। দয়া করে আমাদের উপর একটু সদয় হন। আরে রেখে দে তোর হোটেলের বাহানা। বন্যায় সবারই তো সমস্যা হচ্ছে, তাই বলে কি আমার পাওনা টাকা আমি ছেড়ে দেব? তোর বাবা বড় বড় কথা বলে টাকা নিয়েছিল, এখন মেয়েকে পাঠিয়েছে দয়া ভিক্ষা করতে। এভাবে কাজ করে করে তো এই বিপুল টাকা শোধ করতে তোর জনম কেটে যাবে। আমরা কোনো বাহানা দিচ্ছি না জমিদার মশাই, সত্যি আমাদের ঘরে একদানা চালও নেই। বাবা দিনরাত চেষ্টা করছেন, কিন্তু এই প্লাবনে কারোর তো কোনো কাজ নেই, মানুষই তো খেতে পারছে না। আপনি যদি আমাকে আপনার বাড়িতে কাজ করার সুযোগ দেন, তবে সেই পারিশ্রমিক দিয়ে আমি আস্তে আস্তে বাবার ঋণ শোধ করার চেষ্টা করব। তুই একা কাজ করে কতই বা পাবি? তাতে কি আর আমার ঋণের বোঝা হালকা হবে? তোর বাবা নিজে এসে কথা না বলে তোকে পাঠিয়েছে, এটা তো একটা নতুন বুদ্ধি বের করেছে সে। ঠিক আছে, বাড়িতে তো ঝি চাকরের অভাব নেই, তবে তোকে একটা সুযোগ দিতে পারি, যদি মন দিয়ে খাটতে পারিস। আপনি দয়া করে আর কয়েকটা দিন সময় দিন জমিদার মশাই, আমাদের অবস্থা একটু ফিরলেই বাবা নিজে এসে সব শোধ করে দেবেন। আমি আপনার বাড়িতে সব কাজ করে দেব, ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা, কোনো কাজেই আমার আপত্তি নেই। শুধু আমার বাবার সাথে আজ খারাপ ব্যবহার করবেন না, তিনি অনেক ভেঙে পড়েছেন। শোন টুনি, আমি ব্যবসা করি, দান খয়রাত করতে বসি নাই। বাবা, জমিদার মশাইয়ের সাথে আজ আমার দেখা হয়েছিল। তিনি তোমার নেওয়া ধারের টাকার কথা বলছিলেন। অনেক দিন হয়ে গেছে বলে তিনি বেশ কড়া ভাষায় টাকাটা ফেরত চেয়েছেন, আর সুদের হিসেবও দিচ্ছিলেন। আমি জানতাম রেমা, জমিদার মশাই ছাড় দেওয়ার পাত্র নন, কিন্তু এখন আমি টাকাটা পাব কোথায় বল? ক্ষেতের সব ধান পচে গেল, আর হোটেলটাও বন্যায় প্রায় শেষ। তুই ওনাকে গিয়ে আরেকবার বল মা, যেন আমাকে আর কয়েকটা দিন সময় দেন। বাবা, তুমি ওটা চিন্তা করো না তো, আমি তো ওনার বাড়িতে কাজ শুরু করেছি। আমার মাস গেলেই যে বেতনটা পাব, সেই টাকা আমি জমিয়ে সরাসরি ওনার হাতে দিয়ে দেব। তোকে এভাবে ছোট বয়সে পরের বাড়িতে কাজে পাঠিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছে রে মা। যে বয়সে তোর স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে তুই আমার ঋণের বোঝা ঘাড়ে তুলে নিচ্ছিস। এর চেয়ে মরণও ভালো ছিল। মরণের কথা কেন বলছো বাবা? বিপদে পড়লে পরিবারের সবাই মিলেই তো হাল ধরতে হয়। আমি তো আনন্দেই কাজ করছি, জমিদার গিন্নি আমাকে অনেক স্নেহ করেন। তুই অনেক বড় মনের পরিচয় দিচ্ছিস মা। তোর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ভাবছি জল একটু কমলে হোটেলটা আবার জোড়াতালি দিয়ে দাঁড় করাবো, যাতে তোকে আর বেশিদিন অন্যের হুকুম মানতে না হয়। আমি জানি তুমি পারবে বাবা, তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আপাতত তুমি ঋণের কথা ভেবে রাতের ঘুম নষ্ট করো না। আমি জমিদার মশাইকে বুঝিয়ে বলেছি যে আমরা টাকা মেরে দেব না। জমিদার মশাই মানুষ হিসেবে খুব একটা সহজ নন রে মা। সবসময় সাবধানে থাকিস। কাজ করতে গিয়ে কোনো ভুল হলে যেন তোকে কথা না শোনায় সেই চেষ্টা করিস। আমার খুব ভয় লাগে, পাছে আমার ঋণের দায়ে তোকে কোনো অপমান সইতে হয়। আমি খুব সাবধানে আর মন দিয়ে কাজ করি বাবা, কেউ আমাকে কথা শোনানোর সুযোগ পাবে না। আর তুমি তো জানোই আমি কাজ করতে ভয় পাই না, শুধু চাই তুমি আবার হাসি মুখে হোটেলের গদিতে বসো। জমিদার মশাই, আজ তো মাস কাবার হল, আমার কাজের 1 মাস পূর্ণ হয়েছে। মা আর বাবা পথ চেয়ে বসে আছে,
আজ যদি আমার মাইনের টাকাটা দিয়ে দিতেন তবে খুব উপকার হতো। বাড়িতে একদম চাল নেই। কিরে টুনি, মাস শেষ হতে না হতেই হাত পেতে দাঁড়িয়ে গেলি? টাকা কি গাছের পাতা যে বললেই ঝরে পড়বে? আর আমারও তো এখন হাত খালি। এখন কিসের টাকা চাস্তি? আরও 2-3 মাস মন দিয়ে কাজ কর, তারপর দেখা যাবে টাকা দেওয়া যায় কিনা। এ কি বলছেন জমিদার মশাই? আমি তো হাড় ভাঙা খাটুনি খেটে পুরো মাস কাজ করেছি। আমাদের এখন টাকার খুব দরকার। বাবা অসুস্থ আর হোটেলের অবস্থাও নড়বড়ে। মরণ এত সহজ নয় রে টুনি। একটু আধটু না খেয়ে থাকলে কেউ মরে যায় না। তোর বাবা যে আমার থেকে মোটা অঙ্কের ধার নিয়েছিল, সেই ধারের সুদ কি তোর এই টুকু মাইনে দিয়ে শোধ হবে? আগে কয়েক মাস কাজ করে ধারের বোঝাটা কিছুটা কমা, তারপর মাইনের কথা ভাবিস। কিন্তু আপনি তো বলেছিলেন আমাকে কাজে নিলে সেই পারিশ্রমিক দিয়ে আমি বাবার ঋণ শোধ করতে পারব। এখন যদি আপনি 1 টাকাও না দেন তবে আমি কাজ করব কি আশায়? অত কথা বলিস না তো, মেজাজটা আমার এমনিতেই গরম হয়ে আছে। যত্ত সব ভিখারির দল, কাজ দিতে চেয়েছি এটাই তোর ভাগ্য। এখন আবার টাকার জন্য ঘ্যান ঘ্যান করছিস। যা এখান থেকে, এখন 1 টাকাও পাবি না। আপনি কি মানুষ না পাথর জমিদার মশাই? আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি এভাবে আমাদের খাটিয়ে মারছেন কেন? আমি ভেবেছিলাম আপনি দয়ালু মানুষ, কিন্তু আপনি তো আমাদের পেটে লাথি মারছেন। দেখছিস লোকটার সাহস, আমার মুখের ওপর মুখে মুখে তর্ক করছে। এই রক্ষী, কে আছিস? একে বাড়ি থেকে বের করে দে তো। তোদের মতো ছোট লোকদের মাথায় তুললে এমনটাই হয়। উপরওয়ালা সব দেখছেন জমিদার মশাই। গরিবের রক্তচোষা টাকা কোনো দিন কারোর মঙ্গল বয়ে আনে না। আজ আপনি আমাদের পেটে লাথি দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন, দিন সবার সমান যায় না। আমি আড়াল থেকে সব শুনেছি। তুমি ওই টুকু একটা মেয়ের সাথে এমন নিষ্ঠুর আচরণ করলে কিভাবে? মাস শেষে মেয়েটা তার হকের পাওনা চাইতে এসেছিল, আর তুমি তাকে খালি হাতে তাড়িয়ে দিলে? তুমি ঘরের ভেতর থাকো, বাইরের বিষয়ে কথা বলতে এসো না তো। ওসব ছোট লোকদের একটু কড়া শাসনে না রাখলে মাথায় উঠে বসে। আর তার বাপের কাছে আমি অনেক টাকা পাই। এখন টাকা দিলে সেই ধারের টাকা কোনোদিন শোধ হবে না। পাওনা উসুল করার কি এটাই পথ? বন্যায় ওদের সব ভেসে গেছে, ঘরে 1 দানা চাল নেই। এটা জানার পরেও তুমি মানুষ হয়ে কিভাবে এত কঠোর হতে পারো? তুমি ওকে এক্ষুনি ডেকে ওর মাইনের টাকা দিয়ে দাও। তুমি শুধু আবেগ দিয়ে চিন্তা করো, বাস্তবতা বোঝো না। আমি যদি এখন নরম হই, তবে গ্রামের আরও 10 জন এসে টাকা চাইবে আর মাফ চাইবে। ব্যবসা করতে গেলে একটু শক্ত হতে হয়। জমিদারি বড় নাকি মানুষের জীবন বড়? মেয়েটা দিন রাত গাধার মতো খেটে আমাদের ঘরদোর পরিষ্কার রাখে, অথচ তার পারিশ্রমিক দিতে তোমার হাত কাঁপছে? তুমি কি চাও অভাবের জ্বালায় ওরা সপরিমাণে না খেয়ে মারা যাক? আরে আমি তো বলেছি 2-3 মাস পর দেব, একেবারে দেব না তো বলিনি। একটু কষ্ট করলে ওরা বুঝবে যে ধারের টাকা সময় মতো শোধ না করলে কি হয়। তুমি অনর্থক আমাকে দোষী বানিও না। আইন দিয়ে তো আর পেট ভরে না গো। যে মেয়েটা নিজের পড়ার বয়স বিসর্জন দিয়ে তোমার বাড়িতে কাজ করতে এলো, তাকে এভাবে ঠকানো চরম অন্যায়। আমি বলছি, তুমি যদি আজ ওর টাকা না দাও, তবে আমি আজ থেকে অন্য মুখে দেব না। দেখি তোমার জেদ কত বড়। তুমি কেন ছোট একটা বিষয় নিয়ে এত বড় কাণ্ড করছো বলো তো? ঠিক আছে, আমি মানছি হয়তো আমার একটু বেশি কড়া কথা বলা হয়ে গেছে, কিন্তু তুমি না খেয়ে থাকলে তো আমারও অশান্তি বাড়বে। কাল সকালের অপেক্ষা করো না, এক্ষুনি লোক পাঠিয়ে ওকে ডেকে আনো, অথবা কাউকে দিয়ে ওর বাড়িতে টাকাটা পাঠিয়ে দাও। ওর চোখের জল আমার খুব লেগেছে। আমি চাই না আমাদের অঢেল জনসম্পদের মাঝে কারো ক্ষুধার জ্বালা মিশে থাকুক। ঠিক আছে, আমি বুঝতে পারছি আমি একটু বেশি স্বার্থপরের মতো আচরণ। টুনিমা, নিজের ভুল আমি বুঝতে পেরেছি। কাল তোকে অনেক কড়া কথা বলেছি, যা আমার একদম ঠিক হয়নি। এই নে তোর কাজের মাইনে, আর সাথে কিছু বাড়তি টাকা দিলাম, যাতে তোদের কয়েকদিনের খাবারের কোনো চিন্তা না থাকে। এ কি বলছেন জমিদার মশাই? আপনি আমাকে টাকা দিচ্ছেন? আমি তো ভেবেছিলাম আপনি আমার ওপর রাগ করে আছেন আর কোনোদিন আমাকে টাকা দেবেন না। আপনার এই দয়া আমি কোনোদিন ভুলব না। শুধু তাই নয় মা, আমি আরও একটা সিদ্ধান্ত নিয়েছি। তোর বাবা আমার কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিল, সেই পুরো টাকাটা আমি মাফ করে দিলাম। আজ থেকে তোদের আর কোনো ঋণের বোঝা বইতে হবে না। আপনি সত্যি আমার বাবার সব ঋণ মাফ করে দিয়েছেন? আমি কি ঠিক শুনছি জমিদার মশাই? এটা কি কোনো স্বপ্ন নাকি সত্যি? বাবার মাথার উপর থেকে এত বড় একটা দুশ্চিন্তা নেমে গেল। এটা জানলে তিনি খুশিতে কেঁদে ফেলবেন। কৃতজ্ঞতা জানানোর দরকার নেই মা। আসলে তোর গিন্নিমা আমাকে চোখ খুলে দিয়েছেন। তিনি আমাকে বুঝিয়েছেন যে মানুষের বিপদে পাশে দাঁড়ানোই হল বড় ধর্ম। আমি এতদিন শুধু হিসেবের খাতা দেখেছি, মানুষের কষ্ট দেখিনি।
গিন্নিমা সত্যি অনেক বড় মনের মানুষ, উনি সবসময় আমাকে স্নেহ করেন। আপনি যে ঋণ মাফ করেছেন এতে আমার বাবার সম্মান বেঁচে গেল। এখন বাবা আবার নতুন করে তার হোটেলটা ঠিক করতে পারবেন এবং নতুন চারা লাগাতে পারবেন। সন্মা, এই চাল আর ডালের বস্তাটাও তোদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। বন্যায় তোদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা হয়তো কঠিন, কিন্তু এইটুকু সাহায্য দিয়ে তোরা অন্তত ঘুরে দাঁড়াতে পারবি। তোর বাবাকে বলিস যেন আমার সাথে দেখা করে। আমি হোটেল ঠিক করতে আরও কিছু সাহায্য করব। আপনি আমাদের জন্য দেবদূতের মতো হয়ে এলেন জমিদার মশাই। আমি কথা দিচ্ছি, আমি আগের চেয়েও বেশি মন দিয়ে আপনার কাজ করে দেব। আমি আজ থেকে চেষ্টা করব এই গ্রামের প্রতিটি মানুষের দুঃখ কষ্টে পাশে থাকতে।